নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে অরন্ধন মানে রান্না যে উৎসবটাকে বলা হয় সেটা আমি আমার মেয়েকে আনতে এসেছি। আর তারপর তার আগে আমি কি করেছি না করেছি অলরেডি একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, এর আগের ভিডিওতে। তো যদি তোমরা কেউ মিস করে যাও তাহলে আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হয়ে যাবে। আজকে ছিল শ্রাবণের শেষ সোমবার এবং তার সাথে ছিল আমাদের বাড়িতে অরন্ধন উৎসব। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো এই রান্না উৎসবটা কাদের কাদের বাড়িতে রয়েছে। সবার থাকে না। আমাদের গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে আমি যখন ওই মহাদেবের পুজো দিতে গেছিলাম মন্দিরে, তো তখন আমি জানলাম কি জানো তো, এই গ্রামেতেও কিন্তু সবারই রন্ধন মানে অরন্ধন এই উৎসবটা মানে এই রান্না বা মনসার যে পুজো, এটা কিন্তু সবার বাড়িতেই নেই। আমি যেটা আগে জানতাম যে এটা তো সবার বাড়িতেই আছে, কিন্তু না, পুজো দিতে গিয়ে জানলাম যে সবার বাড়িতেই নেই, কিন্তু আমাদের আছে। মামুনি গিয়ে দেখি কত কিছু রান্না করেছে। কি খাবি বল? আজকে আমরা থালায় খাবো না, আজকে আমরা থালায় খাবো না, আজকে আমরা কিসে খাবো বল তো? বল কিসে করে খাবো বল? না, ঠিক করে বল, বল বল বল। পারবি না? কলা পাতায়। হ্যাঁ, খাবি তো কলা পাতায়? কি মজা, কি মজা। হ্যাঁ, দেখবি চল গিয়ে বলবি যে আমার মামুনি তুমি কি রান্না করেছো। আমি আমার মেয়ের জন্য ভীষণ খুশি, ভীষণ খুশি। তার কারণ এর সমস্ত কিছু ক্রেডিট কিন্তু একটা মানুষকেই যায়, দুটো মানুষকে যায়, সরি একটা না। এক হচ্ছে আমার মা, কারণ সে না হলে এই সমস্ত কিছু আমি ওকে দিতে পারতাম না, সমস্ত কিছু ওর জন্য আমি অ্যারেঞ্জ করতেও পারতাম না। আর একটা ক্রেডিট যায়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে। আচ্ছা জানো তো, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাবার মাথায় আর কি শেষবার জল ঢালবে আর কি এই শ্রাবণ মাসে। তো দেখলাম আমাদের গ্রাম থেকেও কিন্তু বহু মানুষ তারকেশ্বর গিয়েছিল। আর এই যে তার যে ভিড়, তার যে লম্বা লাইন, মানে ওনারা নাকি তারকেশ্বর থেকে হেঁটে হেঁটে এখন বাড়ি ফিরছেন। মানে ভাবো তো, রবিবার থেকে নাকি ওরা হাঁটছেন, আজকে সোমবার, আজকে এখন প্রায় দুপুরবেলা, দুপুর মানে ভর দুপুর এখন বলতে পারো। তো তখন দেখছি যে ওনারা আর কি বাড়ি ফিরছেন, আর এদিকে দেখো ওরা না গান বাজিয়ে বাজিয়ে আর কি যাচ্ছে, আর সেটা দেখে অস্মি নাচতে আরম্ভ করে দিয়েছে। তারপর যেতে যেতে আর কি যারা আর কি যাচ্ছিলেন, মানে ওই মানে কি বলবো, যাত্রী বলা চলে ওনাদেরকে, বা পুণ্যার্থী বলতে পারো, তো ওনারা যখন আর কি ওনাদের মধ্যে কেউ আর কি অস্মিকে দেখছে যে অস্মি মানে গাড়িতে যেতে যেতে টোটো যেতে যেতে নাচছে, তো সেটা দেখার পর অস্মি ভীষণ লজ্জা পেয়ে গেছিলো। তবে এই এনাদের ভিড়েতে টোটো তো কিছুতেই এগোচ্ছিল না, এই ভিড়ের মধ্যে আমরা আটকে গিয়েছিলাম, কারণ রাস্তা ভীষণ সরু, মানে এতটাই সরু যে সামান্য একটা টোটো গেলে আমি স্কুটি নিয়ে পাশ দিতে পারি না, আমাকে দাঁড়িয়ে যেতে হয়, বা যদি পাশ দিয়ে পেরিয়েও যায় মানে খুব রিস্ক নিয়ে যেতে হয়। আর আমারও যেন তো ভীষণ ভালো লাগছিলো, বাবা মহাদেবের গান হচ্ছিল, আর সামনের দিকে যারা ছিলেন তারা প্রচণ্ড আর কি মানে নাচতে নাচতে যাচ্ছিলেন, কারণ সব কিছু হয়ে গেছে। ওনারা বাবার মাথায় জল ঢেলেছেন, হয়তো মা বোয়াইচণ্ডীর মাথাতেও হয়তো জল ঢেলেছেন, এটা আমি জানি না ঠিক মতো। তবে এরপর ওনারা যাবেন আমাদের যে গ্রামের মায়ের মন্দির রয়েছে সেখানে জল দিয়ে তারপর আর কি ওনারা বাড়ি ফিরবেন, বা ওখানে হয়তো আরও যদি কোনো মন্দির থাকে সেখানেও হয়তো ওনারা জল ঢালবেন। ভীষণ ভালো লাগছিলো, বিশেষ করে ভালো লাগছিলো ওই যে মহাদেবের গান বাজছিল নবঃ শিবায় করে, আর তার সাথে সাথে আর কি সবাই নাচছিল। আমার তো এই সমস্ত দেখতে তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দরকার পড়লে যে কেউ যদি আমাকে বলতো যে বৌদি এসে তুমিও আর কি জয়েন করো, আমিও হয়তো জয়েন করে যেতাম। তবে আমি একটু বেশি লাজুকে, কিন্তু যেটা আমার বাবার বাড়ি হলে হয়তো জয়েন করতাম, কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি, তো সেহেতু অতটা আর কি কমফোর্টেবল হয়তো হতাম না। তো যাই হোক, সবার দেখো কাঁধে কাঁধে বাঁক, আর সাথে ছিল ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি তো এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম আর কি। আমারও না ভীষণ শখ যে এরকমভাবে আর কি সবাই হেঁটে হেঁটে বাবার মাথায় মানে জল ঢালতে যায়, তারপরে আসে। এটা না আমারও মানে ছোটোবেলা থেকে শখ যে আমি একবার হয়তো যাব।
কিন্তু কোনো দিনই যেহেতু মানে ছোটো ছোটো ছিলাম আর প্রথম থেকে একটু রোগা প্যাটকা ছিলাম বলতে পারো। এখন তো বিয়ের পর একটুখানি মোটাসোটা হয়ে গেছি, একটুখানি কী বলছি অনেকটাই হয়ে গেছি। কিন্তু তখন আর কি মা তো ছাড়বেই না, না তোদের পায়ে ব্যথা এই ওই, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গিয়েছিল। এখন যখন অশ্মির বাবাকে বলি তখন বলে কি তুমি অশ্মিকে নিয়ে যেতে পারবে, তো সেটাও সম্ভব না। আর অশ্মির বাবা নাকি একবার জীবনে গিয়েছিল, অনেকেই যায়, অনেকেই যেতে দেখেছি আমার চেনা পরিচিত অনেক মানুষকে, আমারও ভীষণ ইচ্ছা, কিন্তু জানি না কোনোদিন যেতে পারবো কি না। আমার মেয়ে যতদিনে বড় হবে হেঁটে হেঁটে যাওয়ার মতো হবে ততদিনে হয়তো আমার বয়স হয়ে যাবে, সেই বয়সে হেঁটে হেঁটে যেতে পারবো বা কী হবে তাও জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। এই যে দেখো পিছনে এত লোক, সামনে এত লোক, মাঝখানে পড়ে গেছি। টোটোতে কিছুতেই এগোবে না, কারণ পাশ দিয়ে এত জায়গা নেই, কারণ সামনে বড় বড় সেই ডিজে বক্সের মতো, কি বক্স আমি বলে জানি না, তো সে তাতে গান বাজছিল। আর তার সেটাকে চালনা করার জন্য একটা জেনারেটরের গাড়ি ছিল মোটর ভ্যানে, মানে এই সমস্ত কিছু ছিল যে দূরে তোমরা হয়তো দেখতে পাবে একটুখানি ব্লু ব্লু বা স্কাই ব্লু কালারে। তো তার মধ্যে আর কি যাওয়া, তো দুজন পুণ্যার্থী বা দুজন যাত্রী তো টোটোর মধ্যে উঠে বসেছিলেন। আর কিছু কিছু মানুষের তো পায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল, কারণ খালি পায়ে যাচ্ছিলেন। তবে এই বাঁকগুলোর মধ্যে একটা বাঁক আমার ভীষণ নজর কাড়ে, সেটা হচ্ছে এই সামনের বাঁকটা দেখো, একটা গাছ পাতা মানে পাতা সাইজের কিছু কি সাজিয়েছে, আর তাতে ছিল বড় মাছ ছবি। আর সবাই দেখো খালি পায়ে যাচ্ছে। আমি এই রাস্তা দিয়ে যদি আমাকে কেউ খালি পায়ে যেতে বলে আমি মনে হয় 10 বার হোঁচট খাবো। আর আমি খালি পায়ে একদম হাঁটতে পারি না এই সমস্ত রাস্তাতে, কিন্তু এনারা কত দূর, তারকেশ্বর এখান থেকে অনেক দূর, তুমি যদি বাসে যাও বা ট্রেনে যাও তোমাদের অনেক সময় লাগবে। আর সেই রাস্তাগুলো ওনারা পায়ে হেঁটে আসছেন এইভাবে, তা আবার খালি পায়ে। ছোটো ছোটো কিছু কিছু বাচ্চার পায়ে জুতো দেখলেও ঠিক আছে, ওরা বাচ্চা মানুষ, তবে আমি একজন কি দুজনের পায়ে জুতো দেখেছিলাম, কিন্তু এতগুলো মানুষ সবাই কিন্তু খালি পায়ে হাঁটছিলেন। আবার অনেকে যেন তো হাঁটতে পারছিলেন না, তাও কত কষ্ট করে আর কি হেঁটে হেঁটে আসছিলেন। এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আবার মনে হচ্ছিল না বাবার এমনই মহিমা, বাবার এমনই টান যে ওনারা খালি পায়ে এতটা রাস্তা আসছেন। এই বাঁকটার একটুখানি ছবি নেওয়ার আমি ভীষণ চেষ্টা করছিলাম, কিন্তু সেভাবে নিতে পারিনি। এই যে দেখো ওনার পায়ে এরকম কি বলে এগুলোকে আমি জানি না, তো যাই হোক ওইগুলো আর কি পরে হাঁটছিলেন। তো ওনাকে দেখে তো মনে হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছে। উনি কিন্তু চাইলেও মানে চাইলেই এই টোটোটাই কিন্তু উঠে বসতে পারতেন অন্য দুজনের মতো, কিন্তু উনি কিন্তু ওঠেননি। দেখছিলাম সারা রাস্তা এইভাবে, মানে এত কষ্ট হচ্ছে ওনার পাগুলো দেখে এবং ওনার হাঁটা দেখে, মানে ওনাকে দেখে আমার এত কষ্ট হচ্ছে, তাহলে ওনার তাহলে কত কষ্ট হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও উনি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে এত কষ্ট করে যারা আর কি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন, যে মন্দিরেই যাচ্ছেন, ভগবান যেন তাদের মঙ্গল করেন। মানে এই যে দেখো সবাই নাচছে, এটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এই সময়টাতে আর কি রাস্তাটা একটুখানি ফাঁকায় পাওয়া গিয়েছিলো, আর টোটোটা একটুখানি সামনের দিকে এগিয়েছিল, সবাই নাচছিল, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো, মানে এত সুন্দর লাগছিলো, আমার জাস্ট মনটা ভরে যাচ্ছিলো। এনারা সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ির গ্রামেরই মানুষ, তবে আমি এনাদেরকে সেরকমভাবে পার্সোনালি না চিনলেও কিছু কিছু মানুষ কিন্তু আমাকে চেনেন, কারণ আমাকে একটুখানি কেউ বৌদি যে যেমন সম্পর্কে হয়, তো সেই রকম মানে সম্পর্কেকে সম্বোধন করছিলেন, ডাকছিলেন। তো সেটা দেখার পর আর কি আমি বুঝতে পারলাম যে আমি না চিনলেও ওনারা হয়তো আমাকে চেনেন। ভীষণ ভালো লাগলো। তো চলো আমাদের মানে পেয়ে গেছি রাস্তা, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এত সুন্দর লাগছিলো সবাই দেখো, মানে এখন আমার ফোনটা একটুখানি ভাইব্রেট হচ্ছিলো বলে তোমাদেরকে অতটা ভালোভাবে দেখাতে বা বোঝাতে পারলাম না, ভীষণ ভালো লাগছিলো। আর এই যে আস্তে না আস্তে কলা পাতায় মামুনি খেতে দিয়ে দিয়েছে, আর ওকে তো টোটোয় আস্তে আস্তে বললামই যে কলা পাতায় খাবি চ, মামুনি অনেক কিছু রান্না করেছে। তাই এসে যা হোক করে হাতটা পাটা আমি ধুইয়েছি আর কি, মানে তারপরে আর কি খেতে বসে পড়েছে, মানে ওনার তর্স হয়েছে না আর কি, এত কিছু রান্না দেখেছে। যদিও এই এত কিছু রান্না আর কি মামুনি ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিল, তার হয়তো 10%ও সে উদ্ধার করতে পারেনি, তবু আর কি মানে নেশা বা শখ বলতে পারো। আর এটা দেখে আমার এত ভালো লাগছিল যে আমার মেয়েকে আমার মা পাত পেরে বসিয়ে এইভাবেতে খাওয়াচ্ছে। আর অশ্মির কিন্তু জীবনে এটা প্রথম রান্না নয়, প্রথম রান্না উৎসব নয়, কিন্তু প্রথমবার এইভাবে ওকে কেউ এইভাবে মানে এই কলা পাতার মধ্যে এত সুন্দর করে এত ভালোবেসে ওকে ওর মা ছাড়া কেউ আর কি মানে কেউ সাজিয়ে খাওয়াচ্ছে, এটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক তারপরে আর কি এই যে আমাকে সাজিয়ে দিয়েছে আমার মা, আমিও কত কাল পরে এই সমস্ত খাবারগুলো আমি খাবো, এত পছন্দের। আর এই যে ওল ভাতে এখানে ছিল সজনে শাক ভাজা, আলু ভাজা, আচ্ছা হুপো ঝিঙে ভাজাও করেছিল, তো সেটা অল্প অল্প করেই করতে বলেছিলাম। ওখানে কী বলে উচ্ছে ভাজা, পটল ভাজা, এখানে ছিল বেগুন ভাজা,
তারপরে এটা কুমড়ো ভাজা, তারপরে এটা ছিল বাঁধাকপির তরকারি। তবে মাছের আইটেমও ছিল, তবে আমি যেহেতু মাছ খাবো না তাই আমি এই সমস্ত কিছুই খেয়েছিলাম, কারণ এই সমস্ত কিছু আজকে খেতে হয়, তুমি অন্য কিছু খাবার খেতে পারবে না, মানে সব দিকটাই তো আর কি ব্যালেন্স করে আমাকে চলতে হবে। আর সব থেকে প্রিয় হচ্ছে আমার এই টক ডালটা, মানে আমড়া দিয়ে ডালটা, এত এত ভালো লাগে, এত ভালো লাগে স্বাদ। যাদের বাড়িতে এই ধরনের রান্না উৎসবটা আছে বা এই রান্না উৎসবটা আছে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারছো আমার সাথে। অন্যান্য দিন কিন্তু এই রান্নাগুলো করলে এত স্বাদ হয় না যা আজকের দিনে হয়। আমি আবার দেখো ভাত নিয়েছি, ডাল নিয়েছি, মানে আমি এত পরিমাণে খেয়েছি। আমি আমার মাকে বলছি, মা আমি জানো তো এই যে তুমি ভাতগুলো দিচ্ছ আমি কিন্তু দুবেলা মিলিয়েও এত ভাত খাই না, মানে দুপুরে বলো কি রাত্রে বলো, আমি মনে হয় এগুলো মানে সেই দুদিনের খাবার, মানে 3 বেলার খাবার 1 বেলায় খাচ্ছি। এত ভাত নিয়েছি, এত ডাল নিয়েছি, আমার পাতা পুরো উপচে পড়ছে, মানে আমার নিজের হাসি পাচ্ছিল। আসলে আমার এত খেতে ভালো লেগেছে, এত স্বাদ। আবার মায়ের হাতে রান্না, আমি বহু যুগ পর মায়ের হাতে রান্না খাচ্ছি, কারণ বাবার বাড়ি গেলেও রান্না কিন্তু আমার কাকিমা করে। তারপরে আবার এরকম টক ডাল মায়ের হাতে, অমৃত অমৃত। আমার মনে হচ্ছে আমি কতকাল খাবার খাইনি তুমি জানো, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে আমার মনে হচ্ছিলো যে আমি কত যুগ কত বছর খাবার খাইনি, মনে হচ্ছিল একদম মানে অভুক্ত মানুষরা হয়তো 2 দিন 3 দিন খেতে খায়নি, তো তারপর যেমন খায় গোগ্রাসে আমি মানে সেরকমভাবে খাচ্ছিলাম। আমার এত ভালো লাগছিলো। অশ্বির খাওয়া হয়ে গেছে আর মা আর আমি এখন খেতে বসেছি। আর তবে জানো তো মানে খেতে ভালো লাগছিলো বলে তো খেয়ে নিয়েছি, তো তারপর যে আমার কীরকম কষ্ট হচ্ছিলো সে শুধুমাত্র আমিই জানি। শুধু জল খেয়ে যাচ্ছিলাম সারা দুপুর সারা সন্ধে, সে রাত্রের দিকে গিয়ে একটুখানি খেয়েছিলাম। মানে এখন যা খাচ্ছি তারা হয়তো 4 ভাগের 1 ভাগ রাত্রেবেলায় খেয়েছিলাম, কারণ খেতে পাচ্ছিলাম না। বাট ভীষণ ভালো হয়েছিল, সমস্ত রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। মা না এলে আমি এত কিছুই করা মানে আমার পক্ষে করা সম্ভব হতো না। আমি মাকে বলছিলাম, মা বলছিল যে আমি ভাগ্যিস এলাম তাই তো হলো। আমি বলছিলাম যে হ্যাঁ তাই হলো, না হলে কি হতো জানো তো, ওই একটুখানি তিলের কিছু করতে হয় করতাম, নিয়ম যেটুকু, একটুখানি শাক করতে হয় করতাম, একটুখানি ডাল করতে হয় করতাম, আর আমার মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে তাই আলু ভাজাটুকুই করতাম, আর কোনো কিছু করতাম না। আর মাছ ভেজে রেখে দিতাম, বাস এতটুকু করতাম। কিন্তু মা এসেছে বলেই এত কিছু সম্ভব হয়েছে। এটা কিন্তু দুপুরবেলায় নয়, এটা কিন্তু সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে, কারণ এখন যে রান্নাগুলো হবে এগুলো কিন্তু আমরা মানে আগামীকাল খাবো, কারণ আগামীকাল কিন্তু কোনো রান্নাবান্না কোনো কিছু করতে নেই। মানে আজকের রান্না গতকালকে খাওয়া হয়, ওই বাসি খাওয়া যেটাকে বলে। তবে জানো তো মাকে কিন্তু আমি বলেছিলাম যে এই সন্ধ্যে থেকে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো কিন্তু আমি করব, তোমাকে করতে হবে না। কারণ ওই সকালবেলার সময়টাই আমার একটুখানি চাপ ছিল, একটুখানি কি বলছে অনেক চাপ ছিল, আমার পক্ষে করা সম্ভব হতো না। আমি বলেছিলাম যে এই রান্নাটা আমি করে দেবো, কিন্তু আমার মা আমাকে করতে দেয়নি। আমাকে বলছে আমি আছি, আমি করে দিচ্ছি, আমি না তাহলে তো তোকে তো করতে বাধ্য, তুই তো করবি, তুই ছাড়া কে করবে, তোর আর কে আছে। তো সেটা ঠিকই, কিন্তু তাহলেও আমি অনেকবার জোর করছিলাম মাকে, কিন্তু মা আমাকে কিছুতেই করতে দেয়নি। তো আমি টুকটাক আর কি মাকে সাহায্য করছিলাম, এই ধরো যেমন একটুখানি বেটে দেওয়া মিক্সিতে আর কি, এই চাল ধুয়ে দেওয়া বা এটা ওটা কোথায় কী রয়েছে না রয়েছে এগুলো একটুখানি এগিয়ে দেয়, এই সমস্ত কিছু কাজকর্মগুলো আর কি আমি মাকে একটুখানি সাহায্য করছিলাম। বাকি সমস্ত কিছু কিন্তু মা করেছে। আবার নতুন করে ডাল হচ্ছে, ওইদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে মা ভাতটা বসাবে। এই ভাতটাও কিন্তু একটু অন্যরকম করে বসাতে হয়, আমি তো জানতাম না যে মা আসবে, তাই আমি কিন্তু আমার ছোটো কাকিমা মানে আমার ছোটো কাকি শাশুড়ির কাছ থেকে জেনে নিয়েছিলাম যে ভাতটা কীভাবে করতে হয়। ওই আমরা জল দিয়ে আমরার অনেক কিছু মানে এটা ওটা করে অনেক রকমভাবে আর কি করতে হয় ডালটা। তো আমি ডালটা বলছি সরি ভাতটা, তবেই কিন্তু আগামীকাল খুব সুন্দরভাবে থাকবে। আর তা করতে করতে দেখো কারেন্ট চলে যায়, কী আর বলি। তো একটু বিকাল থেকে আর কি রান্নাগুলো বসানো হয়ে গিয়েছিলো, মানে বাইরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু একটুখানি আলো রয়েছে, মানে এখন এই সন্ধ্যে দেখানোর একটু আগে থেকে স্টার্ট করা হয়েছিল, মানে 5টা 5:30টার দিক থেকে স্টার্ট করা হয়েছিল। এই অন্ধকারের মধ্যে আর কি মা সমস্ত কিছু কাজকর্মগুলো করতে থাকে। কারেন্টটাও এত জ্বালাচ্ছিলো, একবার করে আসছিলো একবার করে যাচ্ছিলো। তা ওদিকে মা দেখো আলু ভাজছে, আরও নতুন করে আর কি সমস্ত কিছু রান্নাবান্না হবে, মানে ওই যে সকালের দিকে যে রান্নাবান্নাগুলো মা করেছিল সেগুলো সমস্ত কিছু দুপুর পর্যন্ত হবে, কারণ সকাল থেকে রান্না করে রাখলে আর সেই রান্নাগুলো না মানে আগের দিন মানে পরের দিন পর্যন্ত আর থাকবে না, তাই সন্ধ্যে থেকেই রান্নাগুলো কমপ্লিট করতে হয়। আর এদিকে দেখো মা রান্না করছে, আর এদিকে আমি ঘেমে নিয়ে একাকার কাণ্ড, মায়ের সাথে আর কি চুপচাপ বসেছিলাম।
কারণ মা যেখানে সেখানে তো আমি থাকবোই। আর এটাও তো হয় না যে মা একদিকে রান্না করবে আর আমি অন্যদিকে হয়তো অন্য ঘরে গিয়ে থাকবো, সেটাও হয় না, আমারও ভালো লাগবে না, মায়েরও ভালো লাগবে না। তাই আর কি একদিকে মা রান্না করছিলো আর যেটুকু আর কি মায়ের মানে দরকার পড়ছিলো সেগুলো আর কি হাতে হাতে আমি এগিয়ে দিয়েছিলাম। যেহেতু এই সংসারটা আমার কোথায় কী রয়েছে না রয়েছে সেটা আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি, তবে মায়ের পক্ষে তো সেটা জানা সম্ভব নয়। তবুও মাকে আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম, তাও আর কি যতটুকু হয়। আর অনেক জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, আর মা আমাকে বারবার বলছিল সামনের বছর কী হবে না হবে ঠিক নেই, এই বছর তোর মেয়েকে আর তোকে আমি ভালো করে আর কি রান্না খাইয়ে দিয়ে যাচ্ছি। বললাম ঠিকই বলেছো, তুমি না এলে যে আমার কী হতো। তবে জানো তো অশ্মির বাবা সব কিছু জোগাড় করে দিয়ে গিয়েছিলো, মানে একদম ওল থেকে শুরু করে যা যা কিছু হয় সব কিছু। সকালবেলায় শুধু সজনের শাকটা ছাদ থেকে পেরে নিয়ে এসে মাকে আমি পেরে দিয়েছিলাম, মানে মায়ের সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে সব কিছুই করেছে, শাক বেছে টেছে রান্না বান্না। অশ্মির বাবার জন্য ভীষণ আমার মনটা খারাপ হয়ে গেছিলো, ভীষণ খারাপ। এদিকে দেখো সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট, আবার কারেন্ট এসেছিলো আবার চলে গেল। এই যে সমস্ত কিছু যা যা ভাজাভুজি থাকে, ঘিয়ে করলা ভাজা থেকে শুরু করে যা যা কিছু ভাজা হয় আর কি, সব রকম ভাজা এখানে তো হয়েছে। ওদিকে তোমার দেখো মানে ডালটা আর কি, যেটা টক ডাল সেটা হয়ে গেছে। এই যে ঝুরঝুরে করে তিল ভাজা এটাও আর কি হয়ে গেছে। আর মা সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখছে, আমাকে কোনো কিছু একটা ছুঁতে পর্যন্ত দেয়নি, কারণ এটা প্রচণ্ড নিষ্ঠা ভরে করতে হয়। কারণ তুমি নিষ্ঠা ভরে করলেই সেটা আগামীকাল পর্যন্ত খুব সুন্দর রকমভাবে থাকবে। প্রচুর মানে নিয়মকানুন অনেক কিছু রয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে গ্যাস ওভেনটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ সকাল থেকে তো প্রচুর রকমভাবে রান্না হয়েছে, তাই পুরো আর কি অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর মা ওদিকে বাসনপত্রগুলো ধোয়া মাজা করছিল, আর সেই ফাঁকে আর কি আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছিলাম। আর আমার গ্যাস ওভেনটা যেখানে রয়েছে তার নিচে দেখো একটা ছোট বড় চৌকির মতো আমি করিয়েছিলাম। তো এই চৌকিটা ছিল না, আমি আর রশ্মির বাবা তখন অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে এটা ওটা করে করিয়েছিলাম। তো সেই চৌকিটাকে পরিষ্কার প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি, তবে সেরকমভাবে অতটা ডিপ ক্লিন হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করছি, তাই আর কি এই চৌকিটাও খুব ভালো করে পরিষ্কার করে দিই। তো সেটাই করছিলাম। অসীম বাবার জন্য মনটা এত খারাপ হয়ে যাচ্ছিলো। আসলে কি বলো তো, এই রান্না বা এই খই দই আরাম যেটাকে বলে, এই সমস্ত কিছু কবে হয় না হয় এগুলো না অতটা আমার মানে নলেজে নেই। মানে কবে হবে না হবে এগুলো সমস্ত কিছু আর কি, মানে আমি যখন জানতে পারি সেই সময়তেই অশ্বিনীর বাবাকে আর কি জানাই। তবে তখন ছুটি নেওয়া ওর পক্ষে আর কি সম্ভব হয়ে ওঠে না। যদি আমি আরও এক সপ্তাহ আগে থাকতে ওকে বলতাম যে এই দিনে রান্না হয়ে যায়, তাহলে হয়তো এই দিনটা ছুটি নিতে পারতো। কিন্তু যেহেতু আমি জানতাম না অত আগে থাকতে, তাই আর কি ওকে আর আমি বলতে পারিনি, আর ওর ছুটি নেওয়াটাও হয়নি। আর এত মনটা খারাপ হচ্ছিল যে এই সমস্ত রান্না অশ্বিনী বাবা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর তাছাড়া ওর সমস্তটি নিখুঁতভাবে আমাকে জোগাড় করে দিয়ে গেছে। ওই যে তোমাদেরকে বলছি যা যা লাগে, কারণ ও তো ছোটোবেলা থেকে এই সমস্ত কিছু জিনিসপত্র দেখে এসেছে। ওলটা তো আমি ভুলেই গেছিলাম, কারণ এই সমস্ত রান্না তো যেহেতু আমি ছোটোবেলা থেকে দেখে ওই মামার বাড়িতে দেখেছি, তবে আমার নিজের বাড়িতে তো দেখিনি। তাই কী লাগে না লাগে অত জানিও না, কারণ মা রান্না করে দিত আর আমি খেতাম, মানে এই এতটুকুই। হ্যাঁ, খেতে ভালো হয়েছে মানে মজা করে আনন্দ করে খেতাম, এতটুকু। অত নিয়ম কানুন কী করে রান্না করছে না করছে অত জানতাম না। এখন যেহেতু সব দিকে আর কি নিখুঁতভাবে জানার চেষ্টা করি, তখন তো অত জানার ইচ্ছাও আগ্রহ কোনো কিছুই ছিল না, তাই আর কি অত জানতাম না। কিন্তু সেই মানুষটা সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিয়ে গেছে। জোগাড় করে সে নিজেই বাড়িতে নেই, সে চলে গেছে কলকাতা। তো মানুষের টাকা পয়সা মানে অনেক কষ্টের। একটা মানুষ যে মানুষই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, যে যেভাবে সৎ পথে উপার্জন করছে সে খুব ভালো, মানে ভীষণ কষ্ট করে উপার্জন করছে। কারণ সৎ পথে উপার্জন করা মানেই ভীষণ কষ্টের টাকা। তো সেই টাকা নিয়ে যখন আবার কি কেউ কোনো কিছু বলে না, তখন আমার ভীষণ রাগ এই জন্যেই লাগে যে সে কত কষ্ট করে এত উৎসব অনুষ্ঠান সব কিছু বাদ দিয়ে সব কিছু ছেড়ে সে 2 টাকা রোজগারের জন্য সে বাইরে পড়ে রয়েছে, আর আমরা এত কিছু আনন্দ করছি। ভীষণ মন খারাপ লাগছিল। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে মা এই জায়গাটাতে শুয়ে রয়েছে। দুপুরবেলাতেও এখানেই শুয়েছিল, কারণ বিছানা উঠতে নেই। যতক্ষণ না রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা হবে, মানে ওই মানে আর রান্নাঘরে যেখানে আর কি রান্নার জিনিসপত্র রাখা হয়েছে, তো সেখানে আর হাত দেওয়া চলবে না। তার আগে পর্যন্ত আর কি মা বিছানায় উঠতে পারবে না। আর এদিকে মা এখানে শুয়ে শুয়ে কাকিমার সাথে গল্প করছে, আর সেই ফাঁকে দেখো আমার মেয়ে এখন মামুনির মাথার গোড়ায় বসে রয়েছে। মানে এই জিনিসগুলো, এই বন্ডিংগুলো না তুমি 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা দিলেও এই বন্ধনগুলো তুমি পাবে না, বা এই ভালোবাসাগুলো তুমি পাবে না। আমার মেয়ে ভীষণ লাকি যে সে তার দিদিমার ভালোবাসা পাচ্ছে, যেমন আমি ছোটোবেলা থেকে পাইনি। তবে একদিকে আমি ভীষণ লাকি, আমি অনেক বড় বয়স পর্যন্ত আমি আমার দাদুর ভালোবাসা পেয়েছি মামার বাড়ি, কিন্তু আমার মেয়ে সেটা পাবে না, কারণ আমার বাবা নেই। যাই হোক, আমার বাবাকেও আমি ভীষণ মিস করছিলাম, আমার মাও ভীষণ বাবাকে নিয়ে কথা বলছিল। তো ওই আর কি অনেকটা ভালো লাগা, অনেকটা ভালোবাসা,
একটুখানি মন খারাপ, আরও অনেক কিছু ঘটনা আজকের দিনে ঘটেছে। তো সেটা আমি না হয় আর নাই বা বললাম, পরে হয়তো কোনো একদিন শেয়ার করব। কারণ মানুষের ভালোবাসা, ভালো লাগা, কেউ যে ভালো আছে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, মানে ভালোটা না সহ্য করতে পারে না। সেই ভালোটা কতক্ষণে বিগড়াবে বা একটা জিনিসকে কতক্ষণে খারাপ করবে, তার জন্য আর কি উঠে পড়ে লেগে থাকে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব খুব ভালো থেকো তোমরা।